আপনার আল্লাহ লাগে মা, আপনি কোথাও যাবেন না। আপনার সংসার আপনার সব আমি তো দুদিনের অতিথি এখানে, যেতে হয় আমি যাব, আপনি তবুও যাবেন না মা। হামিদুর রহমান ধমক দিয়ে বলল, বাজে কথা বলো না নবনী, তুমি কোথাও যাবে না। নবনী শ্বশুরের সামনে গিয়ে হাত জোড়া করে বলল, প্লিজ বাবা, এবার ক্ষান্ত হন। আপনি তামিম ছুটে এসে হামিদুর রহমানের পা চেপে ধরল, মৃদু স্বরে বলল, প্লিজ বাবা, কিছু বলবে না মৃত্যুকে। অফিসে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি নিজেই মৃত্যুর সাথে সম্পর্ক যত দ্রুত সম্ভব শেষ করে দেব। বাবা, এভাবে আমাকে মন করেন না। হামিদুর রহমান সাহেব নবনীর দিকে তাকালো। নবনীর দুই চোখ জলের টইটুম্বুর হয়ে আছে। হামিদুর রহমানের ভীষণ মায়া হলো নবনীর জন্য। পা ছাড়া দিয়ে তামিমকে সরিয়ে দিয়ে বলল, আমি হামিদুর রহমান, তামিমের বাবা। নিতু আবারও সালাম দিয়ে বলল, কেমন আছেন বাবা? তামিম আপনাকে আমাদের সম্পর্কের কথা জানিয়েছে তাহলে। হামিদুর রহমান জবাব দেওয়ার আগে তাহেরা এসে ফোন কেড়ে নিল। কল কেটে দিয়ে হামিদুর রহমানের দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না তোমার? ছেলের মান সম্মানের কথা না ভেবে ওই মেয়েকে কল দিয়ে সব বলতে যাচ্ছিলে যে? হামিদুর রহমান হেসে বলল, লজ্জা আমার কেন করবে? লজ্জা তো তোমার গুণধর ছেলের করা উচিত। ঘরে বউ থাকার পরেও অফিসের অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে। ওকে আমি এখনো জুতো পেটা করিনি, এইটা ওর জন্য ঢের। তাহেরা চেঁচিয়ে বলল, ওই ছোট লোকের মেয়েকে আমি কখনোই ঘরের বউ বলে মানি না, মানব না। আমার ছেলেও মানে না। আমার ছেলের যাকে পছন্দ তাকেই সে বিয়ে করবে। এই মেয়ে সতীনের সাথে সংসার করতে পারলে ভালো, না হলে চলে যাক। হামিদুর রহমান রেগে গিয়ে স্ত্রীর গালে কষিয়ে থাপ্পড় দিতে গেলেন, কিন্তু নবনী শ্বশুরের হাত চেপে ধরে ফেলল। তাহেরা ফোঁস করে বলল, এই ছোট লোকের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলতে এসেছিলে? আজ একটা এসপার ওসপার হতে হবে এর, নয়তো আমি তাহেরা তোমার ভাত খাবো না। নবনীর আর এসব স্ট্রেস সহ্য হলো না, মাথা ঘুরতে লাগলো। ধপ করে নবনী সোফায় বসে পড়ল। তাহেরা কাঁদতে নিজের ননদের বোনেদের কল দিল। তারপর সবার কাছে বানিয়ে হামিদুর রহমান আর নবনীর নামে বিচার দিল এবং শেষ সিদ্ধান্ত নিল, হয় নবনী থাকবে এই বাসায় আর নয়তো তিনি থাকবেন। তাহেরার কথা শুনে দিশা বলল, মা না থাকলে আমিও থাকবো না বাবা। লাবুনা বলল, মা যেখানে যাবে আমিও সেখানেও যাব। হামিদুর রহমান দাঁত কিরমির করে বলল, সিনেমা পাইছো তোমরা আমার লগে? সিনেমা দেখাইতে আসছো না? নবনী এই বাসায় থাকবে, এখানেই থাকবে। তোমাদের জন্য সদর দরজা খোলা আছে, বের হয়ে যাও। তামিম মাথা হেট করে দাঁড়িয়ে আছে। শামীম নিশ্চুপ। ব্যক্তিগত জীবনে ভীষণ অসুখী শামীম, এজন্য বাসা থেকে দূরে থাকে। নিজে ইচ্ছা করে পোস্টিং ঢাকা থেকে ট্রান্সফার করিয়ে চট্টগ্রাম নিয়েছে। আবেগে পড়ে দিশাকে বিয়ে করাটাই শামীমের জন্য সবচেয়ে বড় ভুল ছিল। অল্প বয়সে ঠিক ভুল বোঝার আগেই মায়ের বুদ্ধিতে বিয়ে করে ফেললো। তার উপর বাসায় প্রতিদিন মা বোনের এসব ড্রামা দেখতে শামীম বিরক্ত। মাঝে মাঝে সে অবাক হয় বড় ভাইয়ের নিবুদ্ধিতা দেখে। শামীম মাঝে মাঝে ভাবে, তামিম কি আসলে ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মানুষ? তাহেরা বেগম কাঁদতে নিজের রুমে গিয়ে বোরখা গায়ে দিলেন। নবনীর মনে হচ্ছে জাহান্নামে আছে যেন সে। 15 দিন পরে হামিদুর রহমান চলে গেলে তার অবস্থা যে এরা কি করবে সেটা ভেবেই নবনী শিউরে উঠল। তাহেরা বেগম বের হতে যেতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আপনার আল্লাহর দোহাই লাগে মা, আপনি কোথাও যাবেন না। আপনার সংসার আপনার সব আমি তো দুদিনের অতিথি এখানে, যেতে হয় আমি যাব, আপনি তবুও যাবেন না মা। হামিদুর রহমান ধমক দিয়ে বলল, বাজে কথা বলো না নবনী, তুমি কোথাও যাবে না। নবনী শ্বশুরের সামনে গিয়ে দুহাত জোড়ে করে বলল, প্লিজ বাবা, এবার ক্ষান্ত হন। আপনি একবার ভেবে দেখুন তো বাবা, আমি এই বাসায় কার কাছে থাকবো? বিয়ের পর একটা মেয়ের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হয় তার স্বামী, তার জন্য ঢাল হয়ে দাঁড়ায় তার স্বামী। স্ত্রীকে সব বিপদ থেকে রক্ষা করে স্বামী। কিন্তু আমার কে আছে বাবা? যেখানে আমার স্বামী আমার নেই, সেখানে বেহায়ের মতো মাটি কামড়ে পড়ে থাকবো কেন আপনি বলেন আমাকে? যেখানে আমার জন্য আমার স্বামীর ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে আমি কিভাবে থাকবো? আপনি আর আমাকে আটকাবেন না বাবা,
আপনি যদি একবারের মতো আমাকে নিজের আপন ভেবে থাকেন, তবে আপনার কাছে অনুরোধ, আমাকে এখানে থাকতে বলবেন না, আমাকে যেতে দিন। হামিদুর রহমান বলার মতো কথা খুঁজে পেল না। নবনী রুমে গিয়ে একটা পাঞ্চ ক্লিপ চুলে আটকেই এসে বলল, আমি যাই বাবা, আপনি পারলে আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। হামিদুর রহমান নবনীকে দাঁড়াতে বলে নিজের রুমে গেলেন। তারপর ফিরে এলেন একটা বড় হরলিক্সের কৌটো হাতে নিয়ে। নবনীকে সোফায় বসতে বলে। কৌটা থেকে গহনা বের করে একটা রুমালে নিলেন। তাহেরা, লাবণা, দিশা সবার চোখ কপালে উঠে গেল এসব গহনা দেখে। হামিদুর রহমান বলল, এগুলো তোমার বিয়ের গহনা, আমি তোমার জন্য এনেছিলাম। তুমি নিজের কাছে রাখোনি, তোমার শাশুড়ির কাছে রেখে দিয়েছিলে। তোমার সব গহনা তুমি নিয়ে যাবে। আর এই যে হার, কানের দুল, চুড়ি দেখছো, এখানে 8.5 ভরি সোনা আছে। আমি এগুলো এবার দেশে আসার সময় এনেছিলাম। ভেবেছিলাম আমার ঘরে নতুন অতিথি আসার খবর পেলে এগুলো তোমাকে দিয়ে যাব, তাকে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে। এগুলো এখন তোমার। নবনী চমকে গিয়ে বলল, না বাবা, এগুলো একটাও আমি চাই না। পৃথিবীতে নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। আমার সেই অলংকারই যখন নেই, এই সোনার অলংকার আমার কি হবে বাবা? হামিদুর রহমান বললেন, এগুলো তোমার এই বাবার পক্ষ থেকে তোমার জন্য উপহার। অথবা ধরে নাও, তোমার জীবনের যে 3 বছর আমার জন্য নষ্ট হয়েছে, তার জন্য আমার পক্ষ থেকে সামান্য ক্ষতিপূরণ। জানি 1000 ভরি সোনা দিলেও সেই ক্ষতিপূরণ হবে না, তবে তুমি এগুলো ফিরিয়ে দিলে আমি ভীষণভাবে কষ্ট পাবো। নবনী দুহাত পেতে সব নিল। হামিদুর রহমান নবনীর হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল। হামিদুর রহমান নবনীকে নিয়ে বের হয়ে যেতেই তাহেরা বুক চেপে ধরে সোফায় বসে পড়ল। তামিম, লাবণা, দিশা ছুটে এলো। কি হয়েছে জিজ্ঞাসা করতে লাগলো সবাই। শামীম দাঁড়িয়ে রইল আগের জায়গায়, শুধু অপেক্ষা করছে ভোর রাতের, কখন বাস ধরবে আর এসব ড্রামা থেকে নিজেকে দূরে নিয়ে যাবে। তাহেরা কাঁদতে কাঁদতে বলল, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। তোর বাবা ওই মেয়েদের সব সোনার গয়না দিয়ে দিল। ওখানে মোট 15 ভরি সোনা ছিল। হায় হায় আল্লাহ, এই আমার কি সর্বনাশ হলো। দিশা হেসে বলল, মা, এত ভাবছেন কেন? আপনার চোখের বালি যে দূর হয়ে গেল। এক তাচ্ছিল্য, তার জন্য অন্তত খুশি থাকবেন না? তাহেরা ফোঁস করে বলল, কি বলছো তুমি এসব দিশা? 15 ভরি সোনার দাম জানো তুমি? না হলেও তো 9 থেকে 10 লাখ টাকার গয়না ওখানে। এত টাকার গহনা আমার ওই ফকিন্নির মেয়ে নিয়ে গেল। আমি মামলা করব। তোর শ্বশুর যাক খালি দেশ থেকে, আমি গিয়ে ছিনিয়ে নিয়ে আসবো সব। তামিম নিজের রুমে চলে গেল। তামিমের পিছনে শামীমও গেল। বিছানায় শটান হয়ে শুতেই তামিম বলল, কাজটা কি ঠিক হলো ভাইয়া? তামিম জবাব দিতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখনো বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল, অথবা আমার কি করা উচিত এখন। শামীম হেসে বলল, খাঁটি সোনা চিনলে না ভাইয়া? ভাবির মতো চমৎকার একটা মেয়েকে এইভাবে মায়ের কথা ধরে ছেড়ে দিলে ভাইয়া। তামিম জবাব দিল, আমার সমস্যা তুই কি বুঝবি? তো শ্বশুরবাড়ির মতো তো আমার শ্বশুরবাড়ির অবস্থা ভালো না। প্রতিদিন মায়ের কত অভিযোগ থাকে, মায়ের কান্না আমার সহ্য হয় না। তাও যদি নবীন দিশার মতো হতো। শামীম হেসে বলল, দিশার মতো হলে তো তুমি আরো আগে আত্মহত্যা করতে ভাইয়া। দিশা আমার গলায় কাটার মতো বেঁধে আছে, না পারছি গিলতে আর না পারছি ফেলতে। তুমি জানো না ভাইয়া, প্রায় 1.5 বছর হতে চললো দিশার সাথে আমার ঘনিষ্ঠ হয় নাই। মা দিশার পরিবারের সম্পর্কে জানার পর পাগল হয়ে যায় দিশার সঙ্গে আমার বিয়ে করার জন্য। 22 বছর বয়সে নয়তো আমার মতো ছেলে বিয়ে করে। আমি তো দিশাকে ভালো করে বুঝে উঠতে পারিনি, তার আগেই বিয়ে করে ফেললাম। তোমার বিয়ের আগেই নিজে বিয়ে করে নিলাম। কত বড় লজ্জিত হলাম, এমন কাজ করলাম ভাইয়া। দিশা আমার কোনো কথাই শুনে না ভাইয়া, পুরোপুরি আমার কন্ট্রোলের বাইরে। আজ এই ফ্রেন্ডের বার্থডে তো কাল ওই ফ্রেন্ডের পার্টি, শপিং হেনা তেনা দিয়ে ওর দিন কাটে। ওর একটাই উপায়, ওর বাবার অনেক সম্পত্তি আছে, 2 ভাইয়ের এক আদরি বোনও। আমি কিছু বললেই মা পড়ে আমাকে বলে গুলি করে। আচ্ছা তুমিই বলো ভাইয়া, দিশা বাবার সম্পত্তি পেলে তাতে আমাদের কি লাভ, মায়ের কি লাভ? কি দিশা সব দিয়ে দেবে? তবে কোনো মা এইভাবে লোভে পড়ে এরকম করে?
দিশা কি আজ পর্যন্ত মাকে এক কাপ চা বানিয়ে হয়েছে? বাবাকে একবারও খাবার বেড়ে দিয়েছে? কি করেছে ও? তবুও মা ওদের কাছে ভালো, কারণ ওর বাপ ধনী। অথচ ভাবি যে সকাল থেকে রাত অবধি খেটে যায়, কোনো দামই নেই। কোন মা এরকম মেন্টাল? তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার স্বাভাবিক কেন এমন তবুও আমি জানি না। এইটুকু বলবো, অনেক বড় ভুল করছো তুমি। শামীম চলে যাওয়ার পর তামিম উঠে বসে বসে ভাবতে লাগলো সবকিছু নিয়ে, কিন্তু ভেবে পেল না যে তার এখন কি করা দরকার। গাড়িতে বসে নবনী একটা কঠিন সিদ্ধান্ত নিল। যত দ্রুত সম্ভব তামিমকে সে ডিভোর্স দেবে। নিজের ক্যারিয়ার এমন ভাবে গড়ে তুলবে যেন তাহেরা বেগম একদিন তার কাছে আসতে বাধ্য হয়। আর পিছে ফিরে তাকাবে না সে। সব মায়ার বাঁধন ছিন্ন করে শুধু নিজেকে নিয়ে ভাববে।